আমি সোমা দত্ত, সুশ্রী যুবতী। তখন 1 বছর আগে, বয়স 29, নির্জন মধ্যরাত্রে অন্ধকার ঘরে একা আমার স্বামীর বন্ধু অভ্রের সামনে নিজেকে সমর্পিত হয়ে থাকতে দেখেছিলাম। সেদিন সেই মুহূর্তে আমার মধ্যে ভয়ই প্রধান বোধ হয়ে দাঁড়িয়েছিল। সেই খামখেয়ালিপনা, নতুনত্বের নেশা, সেই মারাত্মক খেলা আমার মধ্যেকার সব ইট পাথর খসিয়ে দিচ্ছিল। ইচ্ছে হচ্ছিল চিৎকার করে উঠি, রনেন, তুমি কোথায়? তুমি আমার স্বামী, তুমি আমার সর্বনাশ থেকে বাঁচাও, নিয়ে যাও তোমার বন্ধুর কাছ থেকে। না, চিৎকার আমি করিনি, কারণ এ ব্যবস্থা ছিল পূর্বকল্পিত। আমার স্বামী রনেন আমার কাছাকাছি ছিল না, ও ছিল অন্য ঘরে, ওর বন্ধু অভ্রের স্ত্রী জয়ীর সাথে, সেই খেলার অপরপক্ষ হয়ে। শহরের বাইরে এক নির্জন ডাকবাংলোয় আমাদের 2 দম্পতির সারা দিনব্যাপী ছুটোছুটি, রান্না বান্না, স্নান এবং বনভোজন, আর সারা রাত ধরে বউ বদল করে আমার স্বামী রনেনের সাথে ওর বন্ধু অভ্রের স্ত্রী জয়ী এবং আমার সাথে আমার স্বামীর বন্ধু অভ্রের স্বামী স্ত্রীর মতো রাত যাপনের সেই বিভীষিকাময় খেলা। হ্যাঁ, সেই পিকনিকের ঘটনাই বলছি। নমস্কার বন্ধুরা, বং লাইট অফ লাইফে আপনাদের সবাইকে স্বাগত। আমি প্রিয়াঙ্কা। আজ আপনাদের জন্য এনেছি অত্যন্ত মনোমুগ্ধকারী একটি গল্প, শরৎ কুমার মুখোপাধ্যায়ের লেখা সহবাস থেকে বউ বদল পর্ব। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার পাশে থাকতে কিন্তু ভুলবেন না। শুনতে থাকুন আজকের গল্প, সহবাসের বউ বদলের সেই রোমাঞ্চকর কাহিনী। আমি সোমা দত্ত। আগে বসু ছিলাম, লেখাপড়া খানিকটা পর্যন্ত শিখেছি, গানও শিখেছিলাম। এসব না শিখলে আজকাল মেয়েদের বিয়ে হয় না, প্রেম করেও বিয়ে হয় না। না, আমাদের বিয়ে প্রেম করে হয়নি, সম্বন্ধ করে হয়েছে। মামাকে গুনে গুনে অনেকগুলো টাকা খরচ করতে হয়েছিল রনেনদের দত্ত বাড়িতে দুধ ও আলতাগোলা থালার ওপর আমায় দাঁড় করাবার জন্যে। রনেনের আগেও 2-1 জনের সঙ্গে আমার বিয়ের কথাবার্তা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ঘটে ওঠেনি। এবং সম্ভবত আমাকে অপছন্দ করার জন্যে যে সম্বন্ধগুলো ভাঙে, সেগুলো হয় মামার টাকা পয়সা কম ছিল বলে, কিংবা আমি চাকরি করতাম বলে। অন্তত সেই রকম কথাই আমাকে শোনানো হয়েছিল। অনেক পাত্রপক্ষ মেয়েদের চাকরি করা পছন্দ করেন না। ওদের ধারণা চাকরি করলে মেয়েরা সংসারে মন দেয় না, স্বামী পুত্রের সেবা যত্ন করে না, টাকা পয়সার স্বাদ পেলে মেয়েদের নাকি মাথা ঘুরে যায়। ওই ধরনের লোকেরা বিয়ে করে মেয়েদের পুষতে চান, যেমন লোকে গোয়ালে গরু পোষে, ছাগল মুরগি পোষে, কাজে লাগে, উপকারে লাগে। এরা একটি মেয়ের সঙ্গে একটি পুরুষকে বাঁধেন না, শুধু মেয়েটিকেই একটা খুঁটির সঙ্গে বাঁধেন। আমার স্বামী রনেন বা ওর বন্ধু অভ্র ঠিক এই জাতের নন। বাঁধন কথকরা এরাও নিয়েছে, তাই এদের ছটফটানি। তবে যা বলছিলাম, রনেন আমার স্বামী একটু চাপা, একটু ভীতু। ওর বন্ধু অভ্র তা নয়। অভ্রের ছটফটানি দেখতে পাওয়া যায়, ওকে আমার মন্দ লাগে না। অভ্রর ছোঁয়াচ লেগে রনেন যদি কোনোদিন মুক্তির জন্য ব্যাকুল হয়ে ওঠে, অন্য কোনো মেয়ের প্রতি আকৃষ্ট হয়ে আমায় এবং আমার পরিবারকে হঠাৎ ত্যাগ করতে চায়, তখন আমি কি করব জানি না। নিশ্চিত বাধা দেব, দাঁতে দাঁত দিয়ে রোখার চেষ্টা করব,
না পারলে তখন আমি ওকে বলবো, তোমার যা ইচ্ছে করো, আমাকে চলে যেতে বলো না। কোথায় যাব আমি? কোথায় গিয়ে কেমন করে আবার নতুন করে ঘর পাতবো? তোমাকে হয়তো আমি আদর্শ স্বামী বা বন্ধু বলে মনে করি না, এই পরিবারও কোনো দিক থেকে আদর্শ পদবাচ্য নয়, তবু আমি মেনে নিয়েছি এই আমার ভাগ্য। এর ভেতর থেকে আমায় সুখটুকু খুঁটে নিতে হবে। আমি দরকার হলে ওর পায়ে ধরেই বলবো, লোকের চোখে আমায় ছোট করো না, দোহাই, যাতে তুমি সুখী হবে মনে করছো তাই করো, আমি বাধা দেব না। কারণ পরিত্যক্ত হওয়া কি জিনিস আমি জানি। আমার বাবা বাড়ি ছেড়ে নিরুদ্দেশ হয়েছিলেন, মারা না গিয়ে থাকলে এখনো নিরুদ্দেশ হয়ে আছেন। 20 বছর হলো। আমার তখন বয়স 10 বছর, মায়ের 26। মা রুগ্ন বা কুৎসিত ছিলেন না। গরিব হলেও আমাদের এমন কোনো অভাবের সংসার ছিল না, অশান্তিময় বাড়ি ছিল না যে বাবাকে ছেড়ে পালাতে হতো। তবু বাবা পালিয়ে গিয়েছিলেন, কোনো খবর পর্যন্ত দেননি তারপর। কিন্তু মায়ের মুখ তো আমি ভুলবো না কোনোদিন, সেই পরিত্যক্ত হওয়ার গ্লানি ও অপমান। একজন পুরুষ, বিশেষ পুরুষ, তাকে গ্রহণ করেও গ্রাহ্য মনে করেনি, ভোগ্য মনে করেনি, ফেলে দিয়ে চলে গেছে। শুধু ভোগ্যবস্তু হতে মেয়েরা অনেকে চায় না, অন্তত তাই বলে মুখে। তবু আমি জানি, যে মেয়ে কোনো পুরুষের মনে লোভ জাগাতে পারে না, তার মতন দুঃখী আর কেউ নেই। 1 বছর আগে পিকনিকের রাত্রে এই কথা আমার মনে হয়েছিল। আমি সোমা দত্ত, সুশ্রী যুবতী। তখন 1 বছর আগে বয়স 29। নির্জন মধ্যরাত্রে অন্ধকার ঘরে একা আমার স্বামী রনেনের বন্ধু অভ্রের সামনে নিজেকে সমর্পিত হয়ে থাকতে দেখেছিলাম। সেদিন সেই মুহূর্তে আমার মধ্যে ভয়ই প্রধান বোধ হয়ে দাঁড়িয়েছিল। সেই খামখেয়ালিপনা, নতুনত্বের নেশা, সেই মারাত্মক খেলা আমার মধ্যেকার সব ইট পাথর খসিয়ে দিচ্ছিল। ইচ্ছে হচ্ছিল চিৎকার করে উঠি, রনেন, তুমি কোথায়? আমায় সর্বনাশ থেকে বাঁচাও। না, চিৎকার আমি করিনি, কারণ এ ব্যবস্থা ছিল পূর্বকল্পিত। আমার স্বামী রনেন আমার কাছাকাছি ছিল না, ও ছিল অন্য ঘরে ওর বন্ধু অভ্রের স্ত্রী উজ্জয়িনী মানে জয়ীর সঙ্গে, সেই খেলার অপর পক্ষ হয়ে। শহরের বাইরে এক নির্জন ডাকবাংলোয় আমাদের 2 দম্পতির সারা দিন ব্যাপী ছুটোছুটি, রান্নাবান্না, স্নান এবং বনভোজন, আর সারা রাত ধরে বউ বদল করে স্বামী স্ত্রীর মতো রাত্রি যাপনের সেই বিভীষিকাময় খেলা। হ্যাঁ, সেই পিকনিকের ঘটনাই বলছি। কলকাতার কাছে কোনো এক জায়গা ছিল, সেটা নাম মনে নেই, তাতে অবশ্য কিছু আসে যায় না। মনে আছে অভ্রর গাড়িতে গিয়েছিলাম আমরা 4 জন। আমার মেয়ে মৌরিকে নিয়ে যাইনি আমরা। ছোট মেয়ে সারাদিনের ধকল সহ্য করতে পারবে না, শাশুড়ির কাছে রেখে গিয়েছিলাম। বলে গিয়েছিলাম, ভালো লাগলে রাতটা আমরা থেকেও যেতে পারি ওখানে। আপনি চিন্তা করবেন না, আগে থেকে থাকার জায়গাটা ব্যবস্থা করা আছে। এখন মনে হয় ভালোই করেছিলাম, আবার মনে হয় ও সঙ্গে থাকলে হয়তো ভালো হতো, হয়তো আমরা সেদিনই ফিরে আসতাম। ওই বিভীষিকাময় রাতটা তাহলে ওখানে আর কাটাতে হতো না। যখন পৌঁছলাম তখন বেলা কটা হবে? এই 9টা। আমরা কিছু স্যান্ডউইচ, কলা ও ফ্লাস্কে করে কফি নিয়ে গিয়েছিলাম। যাবার সময় গাড়িতেই সেগুলি ধ্বংস করা হলো। সবচেয়ে বেশি খেলো উজ্জয়িনী মানে জয়ী, ওর বড় সড়ো শরীর, খিদেটা একটু বেশি। আমরা 2 জন মেয়ে পেছনের সিটে বসেছিলাম।
ওরা সামনে বসে এন্তার সিগারেট টানছিল। রাস্তার পাশে এক জায়গায় গাড়ি দাঁড় করিয়ে হঠাৎ অভ্রই বলল, যেখানে যাচ্ছি সেখানে খাদ্যদ্রব্য কিছু পাওয়া যাবে কিনা ঠিক নেই। শহর থেকে একটু দূরে, ভেতরে। কিছু রিজার্ভ এখান থেকে তুলে নেব নাকি? ওর জয়ীর মুখে তখনও আধখানা কলা, কথা বেরুচ্ছে না। তবু তার মধ্যেই বলল, নিয়ে নাও বরং, সারাদিন কিছু নাকে থাকা যাবে না। রনেন বলল, করো কি, সবই যদি ঠিকঠাক থাকবে তবে পিকনিক কি, যেমন আছি তেমনি চলো। অন্তত পাওয়া না পাওয়ার অনিশ্চয়তাটুকু আমরা উপভোগ করি। জয়ী, তুমি কিছু ভেবো না, গাড়িটা তো সঙ্গে আছে, তোমাকে না খাইয়ে রাখবো না। ভাবটা যেন রনেনই উজ্জয়িনীকে খাইয়ে পরিয়ে রাখার ভার নিয়েছে। শুনে আমরা তিনজনে হেসে উঠলাম। জয়ী একটু লজ্জিত হলো এবং গাড়ি ছেড়ে দিল অভ্র। আমরা কিছুই কিনলাম না। জয়ীটা আদরের কাঙাল। মনে হতো মেয়ে হিসেবে আমার নিজেকেও হীন মনে হলো মুহূর্তের জন্য। প্রকাণ্ড একটা মাঠের মাঝখানে বাংলোটা। আমরা ঢুকে কাউকে দেখতে পেলাম না। তখনও এত গরম পড়েনি। একটা গাছের নিচে গাড়িটা দাঁড় করানো হলো। আমরা নেমে ঘাসের ওপর বসলাম। ওরা দুই বন্ধু দুজন লোককে খুঁজতে গেল। বেশ কিছুক্ষণ পর একজন টিকিওয়ালা লোককে নিয়ে হাজির হলো ওরা। পেয়েছি, এর নাম ভোগলু। ইনি আপাতত এই অঞ্চলের মালিক। আমাদের সেবা যত্নের ভার এর ওপর ন্যস্ত করে আমরা একটু বিশ্রাম করতে পারি। ভোগলু মেয়েদের দিকে ফিরে অবনত হয়ে নমস্তে জানালো, বিনীত কিন্তু বেশ পরিষ্কার বাংলায়। তারপর বলল, এই খোলা জায়গায় আপনারা কেন বসবেন দিদিমণি? আসুন, ভেতরে গিয়ে বসুন। ঘর খুলে দিচ্ছি, পাখা চালিয়ে দিচ্ছি। আমরা উঠে পড়লাম। রনেন ঠাট্টা করল। তোমরা ছিলে বলে চটপট একটা সুরাহা হলো। মেয়েদের মহিমা বিশ্বজোড়া। কয়েকটা সিঁড়ি দিয়ে উঠে একটা বারান্দা। ভোগলু ঘর খুলল। ঘর থেকে 4টে বেতের চেয়ার বার করে আনলো। বারান্দায় পাখা ঝুলছে। আমরা টান হয়ে বসে পড়লাম। অভ্র সম্ভবত উজ্জয়িনীর কথা মনে করেই জিজ্ঞেস করল, কিছু খাবার টাবার জোগাড় করতে পারো ভোগলু ভাই? কি পাওয়া যাবে? যা চান, মুরগি, চাল, তেল, নুন, মশলা। মিলবে? মিলবে। বাসনপত্র? বাংলোতেই আছে, উনুনও আছে, তবে কাঠ আনতে হবে। অভ্র টাকা দিতে যাচ্ছিল, রনেন বাধা দিল। দেখে ভালো লাগলো আমার। সবটা ওই বা কেন খরচ করবে? গাড়িতে তেল তো কিছু কম পড়েনি, আবার ফেরা আছে। 10 টাকার 2টো নোট বের করে রনেন বলল, এর থেকে 2টো মুরগি, 1 কিলো চাল, কাঠ আর তেল, নুন, মশলা হয়ে যাবে তো? আর আলু, পেঁয়াজ, আদা? জয়ী বলল, আর একটু চা পাতা, দুধ, চিনি। ভোগলু একটু চুপ করে দাঁড়িয়ে যেন হিসেব কষল। আসলে ও সবই জানে। এত অবলীলায় যখন মিলবে বলেছে, তখন ও বেশ ভালো করেই জানে 4 জনের খাবার বানাতে কত টাকার বাজার করতে হবে। এখানকার রক্ষক ও ভক্ষক হিসেবে এ কাজ তো ও নিত্যই করছে। তবু আমরা ওর শেষ কথা শোনার জন্য উদ্গ্রীব হয়ে রইলাম। মোট 25 টাকা দিয়ে ওকে বিদায় করা হলো। যাবার সময় উজ্জয়িনী পিছু ডাকলো ওকে, একটু তাড়াতাড়ি করে ফিরো ভোগলু ভাই, রান্না হলে তারপর তো খাওয়া। আমরা আবার হাসলাম। ব্যবস্থাপনা ঠিকঠাক হচ্ছে দেখে ওরা দুজন চেয়ারে সত্যি এলিয়ে পড়লো। এবার
আমরা মেয়েরা সরেজমিন তদন্তে বেরুলাম, বা ঘরে ঢুকলাম বলা উচিত। দুটো শোবার ঘর। প্রথম ঘরের মধ্যে একপাশে বসার চেয়ার, নিচু টেবিল, যা ভগলু বাইরে বার করে দিয়েছে, আর জোড়া খাট বিছানা। দ্বিতীয় ঘরটার মধ্যে একপাশে খাবার টেবিল, চেয়ার ইত্যাদি এবং জোড়া খাট বিছানা। ভেতরের দিকে আর একটা বারান্দা, বারান্দার একপাশে একটা বেশ বড় গোছের বাথরুম, দুটো বালতি, মগ ইত্যাদি। অন্য পাশে রান্নাঘর, সেটাও বেশ বড়। একটা আলমারি আছে, তার ভেতরে কাপ, প্লেট, কড়া, ডেকচি, কাঁচের গেলাস। 4 জন থাকা খাওয়ার পক্ষে যথেষ্ট সরঞ্জাম। সামনে যেমন সিঁড়ি দিয়ে ওঠার, পেছনে তেমনি সিঁড়ি দিয়ে নামার ব্যবস্থা। নেমে একটু দূরে একটা কুয়ো, সিমেন্ট দিয়ে বাঁধানো। সেখান থেকে একটা ছোট কুঁড়ে মতন বাড়ি দেখা যায়। আমরা বুঝলাম ওটা ভগলুর বাসস্থান, কোয়ার্টার আর কি। জয়ী বলল, চলো দেখে আসি ভগলুর সংসার। প্রথমে আমার মনে হলো কি দরকার, আমরা তো ওদের সুখ দুঃখের নাগাল পাবো না, শুধুই কৌতূহল মেটানো। মানুষ সম্পর্কে মমত্বহীন কৌতূহল থাকা অনুচিত, ওটা বড় লোক দেখানো। তারপর ভাবলাম আর তো কিছু করার নেই, যাওয়াই যাক না। মাঠ পার হয়ে সেই কুঁড়ো ঘরের দিকে এগোলাম আমরা। গিয়ে দেখি একটা অন্ধকার গোছের প্রায় জানালাহীন ঘরে একজন স্ত্রীলোক, পাশে দড়ির খাটিয়া, যাকে ওরা চারপাই বলে, তার উপর একটা ছোট ছেলে শুয়ে। স্ত্রীলোকটি ওকে পাখা দিয়ে বাতাস করছে। আমরা যেতেই ও সন্ত্রস্ত হয়ে উঠে দাঁড়ালো। জিজ্ঞেস করলাম, এটা ভগলুর বাড়ি? হ্যাঁ জি। স্ত্রীলোকটিকে দেখে খুব স্বাস্থ্যবতী মনে হলো না। গরিবের সংসার, নিশ্চয় খুব অল্প মাইনে পায় ভগলু, বাকিটা দাক্ষিণ্যে চলে। জিজ্ঞেস করলাম, তুমি ওর জরু? হ্যাঁ জি। আর এটা কে, তোমাদের ছেলে? হ্যাঁ জি। জয়ী ওর ঘরদোর খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। জিজ্ঞেস করলো, ওর কি অসুখ করেছে? মাথায় হাওয়া করছো কেন? বহুত বুখার। অমনি আমরা থমকে দাঁড়ালাম। পক্স নয় তো? ছেলেটার বাপকে এই অবস্থা থেকে তুলে নিয়ে আমরা খাবার দাবার আনতে পাঠিয়েছি। এই কথা ভেবে কোনো লজ্জাবোধ হবার আগে আমাদের মনে হলো, সর্বনাশ, বসন্ত যে বিষম ছোঁয়াচে রোগ, আমাদের হবে না তো? জয়ী বলল, চলো ফিরে যাই। চলো। তোমাদের টিকে নেওয়া আছে? আমরা নিইনি এখনো, ফিরে গিয়েই নিতে হবে। জিনিসপত্র নিয়ে আসার পর ভগলুকে ছেড়ে দিতে হবে। যা পারি আমরাই রান্না করে খাবো। কি বলো সোমা? তাই করা হয়েছিল। ভগলু ফিরে এসে 2টো জ্যান্ত মুরগি নামিয়ে রাখলো, পা বাঁধা, আর সব ফরমাইশি জিনিসপত্র। জিজ্ঞেস করলো, কেটে দেব? না না, আমরা সব ঠিক করে নেব, তুমি বরং বাড়ি যাও, তোমার ছেলের অসুখ। আর গাড়িটা একটু দেখো ভগলু ভাই। সে আপনি ভাববেন না। মুক্তি পেয়ে যেন কৃতজ্ঞ হলো ভগলু। আমরা কিন্তু ওর ছেলের শুশ্রূষার কথা তত ভাবছিলাম না। ভাবছিলাম বেশিক্ষণ সঙ্গে থাকলে আমাদের ছোঁয়াচ লাগতে পারে। ভগলু চলে গেল। অভ্র মুরগি 2টো কাটলো। আমরা 4 জনে মিলে রান্না করলাম। সামান্য ওই রান্না করতে গিয়ে আমরা 4 জনে হিমশিম। শেষ পর্যন্ত যখন সব সারা হলো, তখন বেলা প্রায় 2টো। মুরগির মাংস চেখে দেখলো অভ্র। দারুণ হয়েছে, বেশ ছাল, একটু মিষ্টি খাওয়া দরকার বলে সকলের সামনে জয়ীর গালে সশব্দে একটা চুমু খেলো। তারপর বলল, সুইটহার্ট, গালটা ধুয়ে রেখো, খাওয়ার পর প্রত্যেকের কাজে লাগবে। হৃষ্টপুষ্ট চেহারা নিয়ে খাদ্যবিলাসী উজ্জয়িনী বেচারা ক্রমশ খাদ্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছিল। কুয়োর তলায় গিয়ে আমরা স্নান করলাম। পুরুষ 2 জন জল তুলে দিচ্ছিল। বালতি ভর্তি জল নিয়ে কে আর বাথরুম পর্যন্ত বয়ে নিয়ে যায়। আমরা 2 জন কুয়োতলাতেই স্নান সারলাম। আমার লজ্জা করছিল।
ভেজা কাপড়ে শরীরের কিছুই ঢাকা দেওয়া যায় না। রনেন আর অভ্র দুজনেই যেন পরশ স্ত্রী দেখছে এইভাবে আমাদের দেখছিল। জয়ীর শরীরটা মোটা সোটা, কিন্তু লজ্জা শরম ওর একটু কম। ভেজা কাপড় গায়ে সেঁটে রয়েছে, পায়ের খাঁজে সিল্কের কাপড়টা বসে গেছে, ঢিবির মতো বুক দুটো জেগে উঠেছে, ওর ভ্রুক্ষেপ নেই। ওর মুখটা গোল মতন, কানের পাশ দিয়ে জল গড়াচ্ছে। মাথার চুল ওর পাতলা, তবু ওকে বেশ আকর্ষণীয় দেখাচ্ছিল। আসলে শরীরে একটু মাংস থাকলে মেয়েদের অনেক খুঁত ঢাকা পড়ে যায়। অনেকদিন পর কথাটা মনে হলো আমার। আমার সলজ্জ স্নান করা দেখে রনেন বলল, তোমাদের যদি নদীতে ঝাঁপিয়ে পড়ার সুযোগ থাকতো তাহলে এখনই বস্ত্রহরণ করতাম। না থাকলেও করা যায়, মজা হয়। আয় না, আমরা এই দুজনের সৌন্দর্য পরীক্ষা করি খুঁটিয়ে খুঁটিয়ে, যেভাবে বিউটি কুইনদের করে বুড়ো বুড়ো বিচারকরা। এই শুনে আমরা দুজনে বাংলোয় ছুটে পালালাম। বিশ্বাস নেই ওদের মনে কুমতলব জেগেছে। বললাম, শেষকালে ভর দুপুরে দ্রৌপদী সাজতে হবে, এখন কাছাকাছি ভোগলুও নেই যে কৃষ্ণ সেজে আমাদের উদ্ধার করবে। চলো পালাও। খাওয়া দাওয়া শেষ হলো প্রায় 5টা নাগাদ। অভ্র বলল, এই ভালো বুঝলে, একবার খাওয়া, লেট লাঞ্চ এবং আর্লি ডিনার একসঙ্গে। যদি ঘুম তাড়াতে চাও তবে চলো একটু তাস খেলা যাক। আমি ব্রিজ খেলতে জানি না, সুতরাং 29 খেলা হবে সিদ্ধান্ত হলো। কিছুক্ষণ পর তাস জমল না। তখন রনেন বলল, এতগুলো তাস নিয়ে খেলার কোনো মানে হয় না, 2-3টে দিয়ে কোনো খেলা হয় না? তার মানে ফ্লাশ, জুয়া? জুয়া খেলা আমার একদম পছন্দ না। তবু সেদিন ঠিক সেই সময়ে কেমন মজার ঘোর লেগে গিয়েছিল। আমিও রাজি হলাম। শিখে নিতে বেশি সময় লাগলো না। ঘন্টা কয়েক খেলার পরে দেখা গেল জয়ী জিতেছে। ওর কাছে কাঁড়ি কাঁড়ি নোট জমেছে, আর অভ্র হারছে, একেবারে দেউলিয়া। জয়ীর কাছে ধার নিচ্ছে। একবার বলল, জয়ী, তোমার কাছে আমার ঋণ বেড়েই যাচ্ছে, কি করে শোধ করব জানি না। গায়ে গায়ে শোধ করে দিস। কি বলো? আমরা প্রথম থেকেই সাবধানী, খুব বেশি হার জিত হয়নি দুজন মিলিয়ে। আমার কিন্তু টাকা জিততে ইচ্ছে করছিল ভীষণ, বলল রনেন। এমন সময় অভ্র কিটব্যাগ থেকে একটা বোতল পার করছে দেখে আমিও সন্ত্রস্ত হয়ে উঠলাম। এটা আবার কি? সামান্য একটা জিনিস, ফতুর হয়ে গেছি তো। জমিদারেরা এই অবস্থায় পড়লে মদ খেয়ে সব দুঃখ ভুলে যাবার চেষ্টা করতেন। তাদের বংশধর হিসেবে আমিও একটু দুঃখ ভোলার ওষুধ খেতে চাই। তুমি একা কেন? আমরা সবাই একটু করে খেয়ে দুঃখ ভুলি। দুঃখ বুঝি তোমার একচেটিয়া সম্পত্তি? তুমি তো জিতেছ। মুঠোর মধ্যে নোটগুলো শব্দ করে নাড়তে নাড়তে জয়ী বলল, টাকা থাকার দুঃখ কি কম? মেয়েরা বেশি খেও না। তাসের দিকে চোখ রেখে জয়ী বলল, আচ্ছা, তুমি যে এটা এনেছো আমাকে বলনি তো, আরো আছে নাকি? না বাবা, না, এ জিনিস আর নেই। আমি কি মদ্যপ? আর যেহেতু একটু মজা টজা করা হচ্ছে তাই। আমরা 4 জনই ভাগ করে খেলাম। জিনিসটা ভারী দুঃস্বাদ। আগে আমি কখনো খাইনি ওইসব ছাইপাঁশ। তবে রনেন মনে হয় মাঝে মাঝে খায়, মুখ থেকে গন্ধ পাই। চুমুক দিয়ে ও একদম কাঁপলো না। অথচ আমি বুঝিনি এতদিন। ছেলেদের এই একটা সুবিধে, কুকর্ম করে সব ধুয়ে মুছে আসতে পারে, শরীরে ওদের কোনো ময়লা লেগে থাকে না। প্রথমটা আমার একটু খারাপই লেগেছিল, তারপর আসলে মজার ঝোঁকে খেয়ে গেলাম।
ওরা আমাদের জোর করে সিগারেট খাওয়ালো। কি বিশ্রী স্বাদ! কি করে যে ছেলেরা খায়! জয়ীটা আবার ফুক ফুক করে ধোঁয়া টানছে, কেমন যেন রোজ খায়। একটা ব্যাপার আমি লক্ষ্য করছিলাম, নিচে সবাইকে গেলাসে ঢেলে দিচ্ছিল ঠিকঠাক, কিন্তু মাঝে মাঝে অভ্র একটু বেশি খাচ্ছিল বোতলে মুখ দিয়ে। বোতলে মুখ দিয়ে সে নেবার ভিলেনরা খায়, ওটা আমার একদম ভালো লাগছিল না। খেলা যখন শেষ হলো তখন রাত 10টা হবে। বাংলোটুকু ছাড়া আর সর্বত্র অন্ধকার। ঝিঁঝি ডাকছে, ব্যাঙ ডাকছে। অভ্র বোধ হয় মাতাল হয়ে গেছে। এক সময় আমার সন্দেহ হলো, চলো এবার শুয়ে পড়া যাক। তার আগে চাঁদের আলোয় একটু বেড়ালে মন্দ হয় না। সত্যি কলকাতার বাইরে না এলে জ্যোৎস্না দেখা হয় না। এই বাংলোটার চারপাশে প্রকাণ্ড খোলা জায়গা, মাঠ, আর চাঁদের আলো ফুটফুট করছে। বাংলো থেকে নেমে মাঠে এসে মনে হলো যেন আইসক্রিমের দুধে সাঁতার কাটছি। কানপুরে এরকম জ্যোৎস্না দেখতে পাওয়া যায়, কলকাতায় নেই। ঠান্ডা হাওয়া দিচ্ছে। রনেন বলল, ইচ্ছে করে দৌড়ই, কেউ দৌড়বে আমার সঙ্গে? উজ্জয়িনী আর রনেন চাঁদের আলোয় মাঠের মধ্যে সত্যি ছুটতে শুরু করেছে। আমি অবাক হয়ে ভাবলাম, ওরা পাগল হয়ে গেল নাকি? যার যা ইচ্ছে করুক, আমাদের বাধা দিয়ে কাজ নেই। চলো আমরা কোথাও একটু বসি। বুঝলাম অভ্রর নড়াচড়া করতে ইচ্ছে নেই। আমি যেন একটা সম্মোহনের মধ্যে পড়ে গেছি তখন। আমার বুদ্ধি কাজ করছে না। কি ভালো যে লাগছে সবকিছু, আজ আমি বলে বোঝাতে পারবো না। হয়তো সব সর্বনাশের পেছনে একটা সম্মোহন থাকে। আমি জানি না। কলকাতার একঘেয়ে জীবন, সংসার, সারা দিন, দিনের পর দিন একটা রুটিন, প্রাণ রাখতে প্রাণান্ত। আজ তার থেকে নিষ্কৃতি পেয়ে কি ভালো যে লাগছে। আমরা মাঠের মাঝখানে বসলাম, জয়ী আর রনেনের ছুটোছুটি দেখছিলাম। অভ্র বলল, ওদের দুজনের চরিত্রে জানো কোথায় একটা মিল আছে, বা অমিলও যদি থাকে, অমিলটাও যেটা সেটা না সম্পূরক, মানে কমপ্লিমেন্টারি, একে অন্যকে ভরাট করে দেয়। যদি এভাবে অঙ্ক কষে পয়েন্ট মিলিয়ে ছেলে মেয়েদের বিয়ে হতো, তাহলে কিছু মনে করো না সোমা, রনেনের সঙ্গে জয়ীকে মানাতো বেশ। আমি উত্তর দিলাম না, কারণ রনেনকে নিয়ে কোনো নিষ্ঠুর রসিকতা আমার পছন্দ না। রনেন যা, ও তাই, ও আমার। একটু পরে যেন ভেবে চিনতে অভ্র বলল, সোমা, তুমি কিছু মনে করবে আজ যদি আমরা ওদের দুজনের একটা খেলা ঘরের বিয়ে দিয়ে দিই? তারপর? তারপর আমরা বুড়ো বুড়ি নিজেদের ঘরে ফিরে আসব। ওরা সুখে থাক, আমরা সুখে থাকি। একটা রাত্রির জন্য তো। শুনে আমার গায়ে কাঁটা দিল। অথচ ওই যে বললাম, মজা পাচ্ছি। মজা ছাড়া আর কোনো অনুভূতি আমার হয়নি। বিশেষ করে অভ্র যখন বলল আমরা বুড়ো বুড়ি, তখন একবার আমি ওর দিকে ফিরে চেয়েছিলাম। এক মুহূর্তের জন্যে মনে হয়েছিল সত্যি যেন ওকে বয়স্ক দেখাচ্ছে। আমরা মানে আমি বা অভ্র দুজনের কেউই জীবনে কোনো ঝুঁকি নিতে পারবো না। হাত পা ছেড়ে হাসতে বা কাঁদতে পারবো না। রনেন আর উজ্জয়িনীর মধ্যে সেই পাগলামি আছে। অভ্র আসলে সবচেয়ে কনভেনশনাল চরিত্র, মুখে যাই বলুক না। অভ্র ততক্ষণে আমার চুল নিয়ে আঙুলে জড়াচ্ছিল।
রনেন আর জয়ী মাঠে ছুটাছুটি করছে তো করছেই, ওদের ক্লান্তি নেই। সেই রাত্রির ঘটনা আমি কাউকে কোনো দিন বলিনি, বলবো না। একলা ঘরে অভ্রর সামনে দাঁড়িয়ে আমার ভয় করছিল। ওর গায়ে একটা হাতকাটা গেঞ্জি, পরনে পাজামা, মুখে মৃদু হাসি। আমার বিয়ের রাতের কথা মনে পড়ছিল। ফুলসজ্জার ঘরে জোর করে ঢুকিয়ে দিয়ে গেছে রনেনের আত্মীয়ারা। আশেপাশে উঁকি ঝুঁকি মারছিল ওরা খানিকক্ষণ, তারপর কোনো সাড়া শব্দ না পেয়ে চলে গেছে। রনেন প্রথম কথা বলল, আমাদের বাড়ি তোমার পছন্দ হয়েছে? সেদিন রনেনেরও গায়ে ছিল একটা গেঞ্জি, হাত কাটা, খুব সিগারেট খাচ্ছিল, আজ যেমন অভ্র খাচ্ছি। সেই রাত্রে আমি ছোট্ট করে জবাব দিয়েছিলাম, হ্যাঁ, ওর মন রাখার জন্য। আসলে আমার কোনো অনুভূতিই হয়নি তখন। একটা ঘোরের মধ্যে অনুষ্ঠানের পর অনুষ্ঠান পার হয়ে ফুলসজ্জায় পৌঁছেছি, ভাববার সময় পেয়েছি নাকি আমাকে? এবার রনেন আমার কাছে হুঁ শোনার জন্যই প্রশ্নটা করেছিল। শুনে আমার একটু দুষ্টুমি করতে ইচ্ছে হয়। ভাবলাম বলি, না, হয়নি। কিন্তু পারলাম না। প্রথম রাত, ও তো প্রেম করেনি, হয়তো খুব আঘাত পাবে। মনে মনে এত প্রস্তুত হয়ে আছে, ওকে আঘাত দিতে আমার কষ্ট হলো। ও বলেছিল, কি জবাব দিলে না? কি আবার জবাব দেব? ওর দিকে তাকিয়ে বলেছিলাম, তোমাকে ছাড়া আমি তো আর কাউকে জানি না, আর কাউকে পাইনি, তুমি আমার প্রথম। অভ্র আমার দুটো কাঁধে হাত রেখে বলল, বেশ মজা হলো তো। আমরা এখন কি করি বলো তো? চুপচাপ শুয়ে ঘুমিয়ে পড়ি। আপনার ঘুম পেয়েছে? আমি জানতাম আমার মুক্তি নেই, তবু আমি প্রার্থনা করছিলাম, ভগবান প্রচণ্ড ঘুম দাও ওকে, আমাদের দুজনকে, এক্ষুনি। আমি পারবো না। তা কেন? আমার লজ্জা করছে। আমারও করছে। অভ্র যেন টলছে একটু, দাঁড়াতে পারছে না। বলল, তার সাথে রোমাঞ্চ হচ্ছে। আমার ভয় করছে। জীবনে কখনো আমি এরকম এরকম অবস্থার সম্মুখীন হইনি তো। আমাকে ভয়? আমার মতো এত দক্ষ কারিগর তুমি পাবে না সুমা, একবার সুযোগ দিয়ে দেখো। বুঝলাম আমার আর পরিত্রাণ নেই। আমার ভেতরটা ভিজে উঠেছে। ও বলল, কথাবার্তা বন্ধ করে দাও, এখন শুধু কাজ। বড় তেষ্টা পেয়েছে, একটু দুধ খেতে দেবে? বলে ও আমাকে কাছে টানল, শিশুর মতো কণ্ঠস্বর, কিন্তু হাতে দস্যুর স্পর্শ, শরীরে পাহাড়ের ভার। আমি আর কিছু বলতে পারলাম না। আমার আর কিছু মনে নেই। কখন আমি আচ্ছন্ন বা অচেতন হয়ে গিয়েছিলাম জানি না। ও বিড়বিড় করে কত কি বলে যাচ্ছিল আর আদর করছিল আমায়। আমি শুনছি না কিছু। আমি স্রোতের মধ্যে একটা শূন্য নৌকোর মতো ভাসছিলাম। এদিক টলছি, ওদিক টলছি, কিন্তু ডুবছি না। একটা পায়ের ওপর আরেকটা পা তুলে টান হয়ে শুয়ে রয়েছি। অভ্র মিনতি করছে, ভিক্ষে চাইছে। কিন্তু আমি পারবো না। আমি রনেনকে ভালোবাসি। রনেনের জন্য আমি সবকিছু ছাড়তে পারি, সবকিছু করতে পারি। ও আমায় কেন বাঘের মুখে ঠেলে দিল? নাকি পরীক্ষা করছে? করুক,
পরীক্ষায় আমি উত্তীর্ণ হব। যতক্ষণ প্রাণ থাকবে শরীরে ততক্ষণ আত্মসমর্পণ করব না। রনেন, তুমি আমার প্রথম, তুমি আমার শেষ। অনেকক্ষণ পর হঠাৎ বাইরে সুইচ টেপার শব্দে আমার জ্ঞান ফিরল। আমি কান খাড়া করে শুনতে লাগলাম। পাশের ঘর থেকে কেউ বেরুচ্ছে। কারা বেরুলো? ফিসফিস করে কথা বলছে, পা টিপে টিপে হাঁটছে। আমি উৎকর্ণ হয়ে ওদের কথাবার্তা শোনার চেষ্টা করলাম। কিছু শোনা যাচ্ছে না। ওরা ফিসফিস করে কি কথা বলছে, কি করছে ওরা ওখানে? আমার চিৎকার করতে ইচ্ছে হলো, রনেন, তুমি কোথায়? তুমি কার সঙ্গে? কেন তুমি আমায় এখানে রেখে গেলে? আমার প্রচন্ড কান্না পাচ্ছিল। অভ্র চোখ বুজে আমার পাশে শুয়ে, জেগে না ঘুমিয়ে আমি জানি না। আমি আর সহ্য করতে পারছিলাম না। বাইরে বারান্দায় ফিসফিস কণ্ঠস্বর। ওরা দুজন। হয়তো ওখানেও এইরকম ঠান্ডা যুদ্ধ চলছে। আমি অনুমান করছিলাম হয়তো রনেন রাজি হচ্ছে না। এক সময় জল পড়ার শব্দ হলো বাথরুমে। বালতি করে জল রাখা ছিল। তাহলে ওরা বাথরুমে গেছে। আমার কাছে সব স্পষ্ট হয়ে উঠল। পরিষ্কার বুঝতে পারলাম ওদের খেলা শেষ হয়ে গেছে। এবার ওরা ঘুমোবে। সমস্ত শরীর এবার নিস্তেজ হয়ে এলো আমার। এবার আমি ডুবে যাব। আর ফেসে থাকতে পারছি না। আমার ভেতরকার সব ইট কাঠ খসে পড়ছে। পাশ ফিরে অভ্রর দিকে তাকালাম। ও শূন্য চোখ মেলে তাকিয়ে আছে। আমি পাশ ফিরতে মনে হলো আমার দিকেই তাকিয়ে আছে। তাহলে সেও সব শুনেছে, বুঝেছে এতক্ষণে। কি মনে হচ্ছে ওর? কান্না পাচ্ছে? বুক ফেটে যাচ্ছে? ওকে দেখে আমার কষ্ট হলো, মায়া হলো। আমার মতো সেও বেচারা। বললাম, এসো। কখন ঘুমোলাম জানি না। অনেক ভোরে আমার ঘুম ভেঙেছে। তখনও আকাশ ফর্সা হয়নি। অভ্র অকাতরে ঘুমোচ্ছে। ঘুম ভাঙতেই অন্য একজনের পাশে দেখে আমার বেশ অস্বস্তি বোধ হচ্ছিল। কিন্তু ওর মুখটা কি নিরপরাধ। সব ঘুমন্ত মানুষই বোধহয় নিরাপরাধ। ঘুমোলে ওর নাক ডাকে, আগে জানতাম না, কি করেই বা জানবো। খানিকক্ষণ ওর দিকে তাকিয়ে রইলাম। তারপর বাইরে বেরিয়ে এলাম। কিরকম অসুস্থ বোধ হচ্ছে। বমি পাচ্ছে আমার। নিজেকে অসুচি মনে হচ্ছে। বারান্দায় চেয়ারে বসলাম। জোরে জোরে নিঃশ্বাস নিলাম কয়েকবার। নোংরা বাতাস বেরিয়ে গিয়ে বুকটা হালকা হলো একটু। কলকাতার ভোর আর এই মাঠ ও সবুজে ভর্তি গ্রামের ভোর একেবারে অন্যরকম। আমরা যেন বিদেশে বেড়াতে এসেছি। ভোরের হাওয়ায় কেমন একটা রহস্যের গন্ধ। ফুল, পাতা, ঘাস, কাঁচা রোদ্দুর ইত্যাদি সব মিলিয়ে একটা অদ্ভুত নাম না জানা গন্ধ। পাশের ঘরে ওরা কি করছে একবার দেখতে ইচ্ছে করছিল আমার, স্বীকার করছি। কিন্তু পাছে বিভৎস কিছু দেখে ফেলি এই ভয়ে নিরস্ত হলাম। দূর থেকে কে যেন একজন আসছে এইদিকে, ধুতি পাঞ্জাবি পরা। দুলে দুলে হাঁটা দেখে বুঝলাম রনেন। ও তাহলে অনেক আগেই উঠেছে। কোথায় গিয়েছিল ওদিকে? ক্রমশ বড় হতে হতে ও যেন আমার দিকে এগিয়ে আসছিল। মনে হচ্ছিল ও বোধহয় আমার সামনে এসেও থামবে না, আমাকে ছাড়িয়ে মারিয়ে পার হয়ে যাবে। পেছনের দেওয়াল বাড়িটা ভেদ করে হাঁটতেই থাকবে। বারান্দায় উঠে এলো শটান, থামলো, আমার সামনের চেয়ারটায় বসলো। কপালের ঘাম মুছে বলল, ভগলুকে ডেকে এলাম, একটু চা করুক। ওর সঙ্গে কথা বলতে আমার একদম ইচ্ছে করছিল না। ওর ভঙ্গি থেকে কেমন একটা অপরাধী ভাব ফুটে বেরোচ্ছিল, যা দেখে আমার রাগ হচ্ছিল।
জেগে উঠছিল বিরক্তির কাঁটাগুলো। বিদেশ বিভূঁই না হলে হয়তো আমার মনের ভাব প্রকাশ করেই ফেলতাম। চা খেয়েই আমরা বেরিয়ে পড়ব। ঘুমিয়েছিলে? আমার মুখ দেখে মনের বিমর্ষ ভাব ও আঁচ করেছে, একটু ভয়ও পেয়েছে হয়তো। তবে ঘুমিয়েছিলে এই কুৎসিত প্রশ্নটা করল বলে আমি জবাব দিলাম না। যা হয়ে গেছে, যে ক্ষতি আমার মনের চারিদিকে ঘটে গেল, তা না ভেবে বা না বুঝে ও এবার জিজ্ঞেস করল, শরীর ভালো আছে তো? আবার শরীর? প্রশ্নটা শুনে শরীরটা খিনখিন করে উঠল। মনে হলো মাছি বসবে সারা গায়ে, এক্ষুনি স্নান করা দরকার। চুপ করে রইলাম। রনেন বুঝল আমি কথা বলতে চাইছি না, তাই চেয়ারে নড়ে চড়ে বসল, পিঠে ঠেস দিয়ে, যেন প্রস্তুত হয়ে এবার জিজ্ঞেস করল, মন খারাপ নাকি? জবাব ওকে একটা দিতেই হবে, আমি বুঝতে পারলাম। তবে রূঢ় কিছু না বলে বললাম, না। কেন? এমনি জিজ্ঞেস করলাম। রনেন অপরাধীর মতো বলল, ভেবেছিল সকালেই সব সহজ হয়ে যাবে, ধুয়ে মুছে দিলে সব পরিষ্কার হয়ে যায়। তা হলো না দেখে ও যেন আশ্চর্য হয়েছে। কিছুক্ষণ চুপচাপ, ও অন্য কোনো প্রশ্ন করছে না। আমার তো নিজে থেকে কথা বলার প্রবৃত্তিই ছিল না, সুতরাং চুপচাপ। ইচ্ছে না থাকলেও ইচ্ছের বিরুদ্ধে আমি একবার ওর মুখের দিকে চাইছিলাম। চোখ ফিরিয়েছিল রনেন। বারান্দাময় সিগারেটের টুকরো, ছাই, ছেঁড়া কাগজ, ধুলো, চটচটে দাগ। একটা চেয়ার উল্টে পড়ে আছে, টেবিলের ওপর তাসগুলো ছড়ানো। সার্কাসের দল উঠে গেলে মাঠের যে অবস্থা হয়, প্রায় সেই রকম। ও তাসগুলো জড়ো করছিল সমান করে, তারপর রং মিলিয়ে সাজিয়ে নিল। সাফলা করলো দু একবার, চোখ নামিয়ে আছে। আমি ওর মুখের আদলটা দেখছিলাম, আর গলার ভেতরে ঢিল উঠে আসছিল। একটা কথাই হয়তো ঢিল হয়ে উঠে আসতে চাইছিল, যা উচ্চারণ করতে পারছিলাম না। বলতে চাইছিলাম, তোমাকে দিয়ে দিতে পারবো না কাউকে, সে যেই হোক। তুমি আমার একার থাকবে। একটু পরে ও মুখ তুলল, শব্দ করে তাসের বান্ডিলটা টেবিলের ওপরে রেখে উঠে পড়তে পড়তে বলল, যাই, স্নানটা সেরে আসি। বাংলো থেকে বেরোতে বেরোতে 10টা বাজলো। ছোটখাটো জিনিসপত্র যা ছিল গুছিয়ে নিয়ে আমরা বাংলোর সিঁড়িতে এসে দাঁড়ালাম। ভগলু দরজা জানালা বন্ধ করছে, তালা লাগাচ্ছে। তারপর এক সময় সামনে দাঁড়িয়ে গদগদ হয়ে বলল, স্যার, আপনাদের অনেক কষ্ট হলো। কেউ আমরা মন্তব্য না করায় ও ব্যাখ্যা করতে চাইল, ছেলেটার অসুখ, আমি একদম দেখাশোনা করতে পারলাম না। দিদিমণিদের কত কষ্ট হয়েছে। ছেলেকে ডাক্তার দেখিয়েছ? 11 দিন দেখি হুজুর, জ্বর না নামলে নিয়ে যাব ডাক্তারবাবুর কাছে। না, তুমি এখনই নিয়ে যাও। পার্স থেকে 2টো 10 টাকার নোট বার করে অভ্র দিল ওর হাতে। ডাক্তার দেখাবে, ভালো দাবাই কিনবে, বুঝলে? খানিকটা ভ্যাবাচাকা খেয়ে গেল ভগলু। এতটা ও আশা করেনি। ভেবেছিল টাকা 5 বকশিস পাবে, তার বদলে কর করে 20 টাকা। একটু বিভ্রান্ত হয়ে অভ্রকে প্রণাম করে বসলো হঠাৎ। আরে করো কি? এক লাফে 3 হাত দূরে সরে গেল অভ্র, অপ্রস্তুত। আমরা সবাই হেসে উঠলাম। ভালোই হলো, সকাল থেকে বড় গম্ভীর ছিল আবহাওয়া, একটু পাতলা হলো। আমরা নেমে হাঁটতে হাঁটতে গাড়িটার কাছে পৌঁছেছি। ঘাড় ঘুরিয়ে একবার বাংলোটা দেখে নিলাম প্রত্যেকেই, অন্যদের বুঝতে না দিয়ে। একবার জয়ীর সঙ্গে চোখাচোখি হয়ে গেল আমার। চোখ ফিরিয়ে নিলাম। গাড়ির পাশে এসে দাঁড়িয়েছি সবে, এমন সময় ও পাশের আড়াল থেকে 3টে ছেলে উঠে দাঁড়ালো। ওদের একজন বলল, নমস্কার। 3 জনেরই চেহারা রোগাটে ও রুক্ষ,
পরনে কালো চোঙা প্যান্ট, ওপরে ঢিলে বুশশার্ট বা পাঞ্জাবি। অভ্র গ্রাহ্য করল না ওদের। রনিন মনে হলো বিপদ সংকেত পেয়েছে। বলল, কি ব্যাপার ভাই, চলে যাচ্ছেন? হ্যাঁ। মাত্র একদিন থাকলেন আপনারা? ছুটি কাটানো আর কি, জায়গাটা বেশ ভালো। তা আরো 2-1 দিন ফুর্তি করে গেলেন না? এমন নিরিবিলি জায়গা বেলেল্লা করার পক্ষে তো আইডিয়াল। রনিন অনুমান করেছিল ওরা ঝামেলা করতে এসেছে, তবু কথাটা শুনে ও এবার থতমত খেয়ে গেল। আমারও বেশ ভয় করছে, বুঝতে পারছি এরা সহজে যাবে না, একটা কাণ্ড বাধাবেই। পাশে জয়ীর দিকে তাকালাম, ও ভয়ে একেবারে সাদা। কি হবে ভাই? ফ্যাকাশে মুখে ও জিজ্ঞেস করলো আমায়। আমি বললাম, জানি না। অভ্র রেগে ওদের দিকে এগিয়ে আসতে লাগলো। প্রথম ছেলেটা বরং 2 পা এগিয়ে এসে কোমরে হাত দিয়ে দাঁড়ালো অভ্রের সামনে। বলল, ও কিছু অন্যায় কথা বলেনি দাদা, ফুর্তি টুর্তি করে গেলেন মেয়ে মানুষ নিয়ে, আমাদের কিছু অ্যামিউজমেন্ট ট্যাক্স দিয়ে যাবেন না? হঠাৎ একটা কাণ্ড করে বসলো অভ্র। ডান হাত দিয়ে ফটাস করে ছেলেটার মুখে একটা ভারী চড় কষিয়ে দিল। এই চড়টার জন্য ও ঠিক প্রস্তুত ছিল না, উল্টে পড়ে গেল ছেলেটা। ক্ষিপ্র হাতে অভ্র এবার গাড়ি থেকে লোহার হ্যান্ডেলটা বার করে আনলো। সঙ্গে সঙ্গে অন্য 2 ছেলেও পকেট থেকে হাত বার করছে, হাতে ঝকঝকে ছুরি। সর্বনাশ! আমরা গাড়ির মধ্যে বসে কাঁপছি। অভ্র রনেনকে বলল, তুই ওটাকে দেখ, আমি এই 2টোকে সাবার করব। মুহূর্তের মধ্যে রনেনের সংবিত ফিরে এসেছে। সময় নষ্ট না করে ও ছুটে গিয়ে পড়ে যাওয়া ছেলেটার ওপর চেপে বসল। ভাগ্যিস ও তখনও উঠে দাঁড়ায়নি। আর অভ্র হ্যান্ডেলটা বাগিয়ে ধরে চেঁচিয়ে উঠল, 1 পা যদি এগিয়েছ মাথা ফাটিয়ে দেব, শয়তানি করার জায়গা পাওনি? ছুরি হাতে থাকলেও ছেলে 2টোর কেউ এগোতে সাহস পাচ্ছে না। প্রথম ছেলেটা ওদের নেতা হবে, সে তো ছটফট করছে ওঠার জন্য। রনেনের শরীরের চাপে দাঁড়াতে পারছে না, গালাগালি দিচ্ছে। তাই দেখে হয়তো বাকি 2 জন ঝুঁকি নিতে সাহস পেল না। আসলে ওদের গায়ে তেমন জোর নেই, তাহলেও আমার ভয় করছিল ভীষণ। কখন কি হয়, একটা খুনোখুনি আজ হবেই বোধ হয়। অভ্র বা রনেন কেউই খুন হোক আমি চাই না। এমন সময়ে ছুটতে ছুটতে ভগলু এসে হাজির। কি হয়েছে হুজুর? ছেলে 3টিকে দেখে চেঁচিয়ে উঠল, আবার এসেছিস তোরা? দাঁড়া, আমি এখনই খবর দিচ্ছি, তোদের ছিনতাই করা বার করছি। ছোড়া শুদ্ধ হাত পকেটে পুরে ছেলে 2টো থুতু ফেললো মাঠে। 3য় জন শুয়ে শুয়ে হাঁকল, যা যা, কি করবি? জানিস না কি করতে পারি? কোনো জবাব না দিয়ে ছোড়া হাতে একজন এইবার প্রথম ছেলেটাকে দেখিয়ে খেঁকে উঠল, ছেড়ে দাও ওকে। ভগলু রনেনকে বলল, ছেড়ে দিন স্যার, ওকে ছেড়ে দিন, কিছু করবে না। রনেন ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো। এবার প্রথম ছেলেটা দাঁড়িয়ে উঠে প্যান্টের ধুলো ছাড়তে লাগলো, হাঁপাচ্ছে, থুকথুক করে মাটি মাখা থুতু ফেলছে। তারপর কেমন ভয়ে ভয়ে 1 পা 1 পা করে পিছু হটতে লাগলো ওরা। যাবার সময় বলে গেল, আচ্ছা দেখে নেব, ফের এসো একবার এদিকে, জান নিয়ে ফিরতে হবে না। অভ্র চেঁচিয়ে উঠল, পরে কেন, এখনই হয়ে যাক, শিক্ষা হয়নি এখনো? হুজুর চুপ করে যান, সব ঠিক আছে। ব্যাপারটা এত নির্বিঘ্নে মিটে যাবে আমরা কেউ স্বপ্নেও ভাবিনি। উত্তেজিত স্নায়ু যুদ্ধের আরাম পেল না বলে সম্ভবত অভ্র একটু অসন্তুষ্ট হয়েছিল। তা হোক, আমরা বাকি সবাই নিশ্চিন্ত হলাম। শুধু আশ্চর্য লাগছিল এই ভেবে, ভগলুর কাছে এমন কি বিষ ছাড়ার মন্ত্র আছে যে ওরা হঠাৎ কেঁচুর মতো ঠান্ডা হয়ে গেল। সারা রাস্তা আমরা কেউ কোনো কথা বললাম না। কলকাতায় পৌঁছে উজ্জয়িনী হঠাৎ জানালো, এই যা,
সানগ্লাসটা ফেলে এসেছি তো। তখন আর কোনো উপায় নেই। গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এরকমই সুন্দর সুন্দর গল্প নিয়ে হাজির হব পরবর্তী কোনো পর্বে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন।